বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার মা গল্প করবে। হ্যাঁ, আজকের গল্পের নাম হীরামন তোতার কাহিনী। একদিন এক শিকারী গভীর এক জঙ্গলে শিকার করতে গেল। সেখানে ঘুরতে ঘুরতে একটি গাছের ডালে সুন্দর হীরামন তোতা পাখি দেখতে পেল। আর সঙ্গে সঙ্গে শিকারী কাঁধ থেকে তীর ধনুক নামিয়ে হীরামন তোতার দিকে তাক করল। হীরামন তোতা গাছের ডালে বসে শিকারীকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল। সে তখন মানুষের ভাষায় কাতর স্বরে বলল, ওহে শিকারী, আমাকে মেরে ফেলে তোমার কী লাভ? বড় জোর রান্না করে কয়েক টুকরো মাংস খেতে পারবে। তার চেয়ে বরং আমাকে এই রাজ্যের রাজার কাছে বিক্রি করে দাও, দেখবে তুমি অনেক টাকা পাবে, তাতে তোমার অভাব আর থাকবে না। শিকারী হীরামন তোতা পাখির কথা শুনে তাচ্ছিল্য ভরে বলল, তোমাকে রাজার কাছে বিক্রি করলে কত আর টাকা পাওয়া যাবে? তোতা পাখি বলল, তুমি আমার কথা একবার বিশ্বাস করে দেখতে পারো। আমার দামের কথা আমি নিজেই না হয় রাজাকে বলবো, তোমাকে কোনো কথা বলতে হবে না। শিকারী এক মুহূর্ত চিন্তা করে বলল, ঠিক আছে, তোমার কথা মতোই না হয় সব কিছু হবে, দেখি মূল্য কতটা পায়। এক সময় শিকারী হীরামন তোতাকে নিয়ে রাজদরবারে উপস্থিত হলো। মহারাজ, পাত্রমিত্র সব রাজদরবারে সবাই বসে আছেন। শিকারী হাতে সুন্দর হীরামন পাখি দেখে তিনি সভাসদের উদ্দেশ্যে বললেন, ভারী সুন্দর পাখি তো। রাজদরবারে উপস্থিত সকল সভাসদ মহারাজের কথায় সম্মতি জানিয়ে বলল, ঠিক কথা বলেছেন মহারাজ। শিকারী মহারাজের সামনে এসে অভিবাদন জানিয়ে বললেন, মহারাজ, আমি এই পাখিটা আপনার কাছে বিক্রি করতে চাই। মহারাজ খুশি হয়ে বললে, তা তোমার এই পাখির জন্য কত দিতে হবে শুনি? শিকারী বলল, মহারাজ, পাখির দাম কত পাখি নিজেই আপনাকে তার মুখে থেকে শোনাবেন। আপনি অনুগ্রহ করে পাখির কাছে সেটা জিজ্ঞাসা করুন। মহারাজ শিকারীর কথা শুনে অবাক হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, লোকটি নিশ্চয় পাগল, তাই রেগে গিয়ে বললেন, আমার সঙ্গে মশকরা হচ্ছে? পাখি কথা বলতে পারো, এ আবার এই কি আছে? এ উন্মাদের গলা ধাক্কা দিয়ে রাজদরবার থেকে একে বার করে দাও। শিকারী হাত জোড় করে অনুরোধের সুরে বলল, অপরাধ ক্ষমা করবেন মহারাজ, অনুগ্রহ করে এই গরিবের কথা একবার বিশ্বাস করে দেখুন না। মহারাজ বললেন, ঠিক আছে, তা হীরামন বলো তো দেখি তোমার দাম কত? হীরামন তোতা পা তুলে প্রথমে মহারাজকে প্রণাম জানিয়ে বলল, মহারাজ, আমার মূল্য 1,000 স্বর্ণ মুদ্রা। এই কথা শুনে মহারাজ অবাক। তোতার মুখে মানুষের কণ্ঠস্বর শুনে মহারাজ চমকে উঠলেন। মনে মনে ভাবলেন, শিকারী তো মিথ্যে বলেনি। টাকার অঙ্কটা মহারাজ আবার বললেন, এত টাকা দিয়ে তোমাকে নিয়ে আমার লাভ? মহারাজ, লাভ লোকসানের ব্যাপারটা তো এখনই কিছু বুঝতে পারবেন না। মহারাজ অবশেষে শিকারীকে 1,000 স্বর্ণমুদ্রা দিয়ে বিদায় করলেন। মহারাজের নির্দেশে হীরামন তোতার জন্য একটা সোনার খাঁচা তৈরি হলো। সোনার খাঁচাটি মহারাজের সিংহাসনের পাশে রাখা হলো। দিনে দিনে মহারাজ পাখিটিকে যত দেখছেন ততই যেন মুগ্ধ হচ্ছেন। হীরামন তোতা যে শুধু দেখতেই যখন মন খারাপ লাগতো, তখন হীরামন সুন্দর সুন্দর গান গেয়ে মহারাজকে শোনাতো। তাতে মহারাজের মন খুশিতে ভরে উঠত। তার মন্ত্রী ও তার পরিষদে তোতা পাখি অনেক সময় শাস্ত্রীর কথা বলতো, নানা রকম উপদেশ দিত। মহারাজ ভেবে দেখলেন যে খুব কম দামে তিনি এই দুষ্প্রাপ্য পাখিটি কিনেছেন। এই রাজার ছিল 6 রানী। রানীদের মনেও কোনো সুখ ছিল না, থাকবেই বা কী করে? এত বছর পার হয়ে গেল, অথচ কোনো রানীরই সন্তানের মা হতে পারেননি। এদিকে সারাদিন হীরামন তোতাকে নিয়ে রাজার সময় ভালোই কেটে যায়। রানীদের হিংসে এই তোতা পাখি রাজার সর্বনাশ ডেকে আনছে। একে যে করেই হোক তাড়াতে হবে, তা না হলে শান্তি আসবে না। মনে মনে 6 রানী ফন্দি আটতে লাগলেন। এক সময় রানীদের সুযোগও এসে গেল। পাত্রমিত্রদের নিয়ে শিকারে বেরিয়েছিলেন মহারাজ। 5-6 দিন জঙ্গলে কেটে যাবে, তারপর শিকার শেষ করে মহারাজ ফিরবেন। এই সুযোগ রানীরা কেউই হাতছাড়া করতে চাইলেন না। যুক্তি করে
ছয় রানী হীরামন তোতার কাছে গেলেন। হীরামন তোতা ছয় রানীকে একসঙ্গে দেখে ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করতে লাগলো। রানীরা পাখির মুখে ভগবানের নাম গান শুনে বিভোর হয়ে পড়লেন এবং হীরামন পাখিকে মারার কথা বেমালুম ভুলে গেলেন। সেদিন আর হীরামনকে তারা তাড়াতে পারলেন না। পরদিন ঠিক করলেন হীরামনকে যে করেই হোক তারা তাড়াবেন। ছয় রানী যথাসময়ে উপস্থিত হলেন হীরামন খাঁচার সামনে। হীরামন ভগবানের নাম গান শুরু করার আগেই হঠাৎ এক রানী বলে বসলেন, আচ্ছা হীরামন, মহারাজ তো তোমার প্রশংসায় পঞ্চমুখ, বলেন তোমার মতো বুদ্ধিমান একটিও নেই। তা বলো তো হীরামন, আমাদের ছয় রানীর মধ্যে কে বেশি সুন্দরী আর কে বেশি কুৎসিত? বুদ্ধিমান হীরামন রানীদের ফন্দি বুঝতে পেরে বলল, এই খাঁচার ভেতর থেকে তোমাদের দেখে কি বলতে পারি? খাঁচা থেকে তোমাদের মুখ যে ভালো করে দেখতে পাচ্ছি না। এক কাজ করো, খাঁচার মুখটা খুলে দাও, আমি বাইরে বেরিয়ে তোমাদের ভালোভাবে দেখে বলে দেব কে বেশি সুন্দরী আর কে বেশি কুৎসিত। ছয় রানী হীরামনকে মারার আগে একটু মজা করার জন্য বললেন, ঠিক আছে হীরামন, তাই হবে। এই বলে ছয় রানী ঘরের সমস্ত জানলা বন্ধ করে দিয়ে খাঁচার দরজা খুলে দিলেন। হীরামন খাঁচার বাইরে বেরিয়ে দেওয়ালের মাথায় ছোট্ট ঘুলঘুলিটা দেখে মনে মনে আশ্বস্ত হয়ে বললেন, দরজা জানলা বন্ধ করলে কি হবে, আমি আমার পালাবার পথ ঠিক পেয়ে গেছি। হীরামন বাইরে বেরিয়ে এলো। রানীরা বললেন, এবার বলো তো হীরামন, আমাদের মধ্যে কে বেশি সুন্দরী আর কে কুৎসিত? হীরামন হি হি করে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ওগো ছয় রানী, গর্ব করার মতো তোমাদের কারও সেই রূপ নেই। মহারাজ তোমাদের অনুগ্রহ করে গ্রহণ করেছেন। রূপ যদি দেখতে চাও, যাও 7 সমুদ্র 13 নদী পেরিয়ে সেই রাজ্যে। সেই রাজকন্যার রূপের সুখ্যাতি কে না জানে। তোমরা তার পায়ের যোগ্যও নও। তবে রে বলে ছয় রানী যে হীরামনকে মারতে গেলেন, হীরামন অমনি ফুরুত করে সেই ঘুলঘুলি দিয়ে পালিয়ে নীল আকাশে উড়ে গেল, চোখের নাগালের বাইরে। তার কোনো খোঁজ পেল না। মহারাজ শিকার শেষে ফিরে হীরামনকে দেখতে না পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কোথায় গেল তার হীরামন? চিৎকার করে চাকর বাকরদের ধরে আনবার আদেশ দিলেন, কিন্তু তারা জানবেই বা কী করে? রাজার হুঙ্কারে তারা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমরা কি করে জানবো হীরামনের খবর? আমরা ভুলে কখনো আপনার অন্দরে প্রবেশ করিনি। তিনি ডেকে পাঠালেন রানীদের। তারা হীরামন নেই শুনে আকাশ থেকে পড়লেন, মরা কান্না জুড়ে দিলেন। মহারাজ হীরামনের বিরহে মন মরা হয়ে পড়লেন। সর্বক্ষণ গালে হাত দিয়ে হীরামনের কথা ভাবতে লাগলেন। রাজকার্য এমনকি নিজের খাওয়া দাওয়া পর্যন্ত উদাসীন হয়ে গেল। মন্ত্রীদের মাথায় হাত পড়ে গেল। মহারাজ এমন উদাসীন হয়ে পড়লে রাজকার্য দেখাশোনা করবেন কে? শেষ পর্যন্ত মন্ত্রীরা আলোচনা করে ঢোল পিটিয়ে রাজ্যের সর্বত্র জানিয়ে দিল, যে ব্যক্তি মহারাজের হীরামন তোতাকে ফিরিয়ে দিতে পারবে তাকে 500 স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করা হবে। এদিকে হীরামন তোতা মন্ত্রীদের ঘোষণার কথা একসময় জানতে পারল। রাজপ্রাসাদের নিকটে এক কাঠুরের কুঁড়ে ঘর ছিল। সে সারাদিন কাঠ কেটে অতি কষ্টে দুবেলা খেতে পাচ্ছিল। হীরামন তোতা একদিন কাঠুরের কুঁড়ে ঘরের সামনে গিয়ে বলল, ও কাঠুরে ভাই, আমি মহারাজের হীরামন তোতা পাখি। তুমি কি পুরস্কারের ঘোষণা শুনেছ? আমাকে মহারাজের কাছে পৌঁছে দিলে 500 স্বর্ণ মুদ্রা উপহার পাবে। দেখবে তোমার আর কোনো দুঃখ থাকবে না, আর কষ্ট করে তোমাকে কাঠও কাটতে হবে না। তার কথা শুনে কাঠুরে অবাক দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল। হীরামন তোতার কথা শুনে বৃদ্ধ কাঠুরের চোখে জল এসে গেল। বৃদ্ধ কাঠুরে হীরামন তোতাকে নিয়ে গেল রাজার কাছে। মহারাজ তার হীরামনকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। বৃদ্ধ কাঠুরেকে প্রতিশ্রুতি মতো পুরস্কার দিয়ে বিদায় দিলেন। তারপর মহারাজ হীরামন তোতাকে একসময় কাছে পেয়ে জিজ্ঞাসা করলেন, সোনা পাখি, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? রাজা তখন তাকে দেখে আনন্দে কাঁদতে লাগলেন। হীরামন তোতা তখন মহারাজের 6 রানীর সমস্ত কথা মহারাজকে বলল। আরও বলল, মহারাজ, আপনার ওই 6 রানী আসলে মানবী নয়, রাক্ষসী। মহারাজ বললেন, আমার তো কিছুই ভালো লাগছে না হীরামন, আমি কেমন যেন একা হয়ে গেছি। ও এই কথা, তার জন্য এত ভেঙে পড়ার কি আছে? আপনার মন মতো মানুষ আমি আগে থেকেই ভেবে রেখেছি। আমি নিয়ে আসব আমাদের নতুন রানীমাকে। সে নতুন এক রাজপুরীতে আছে।
হীরামনের কথায় মহারাজের মন আনন্দে ভরে উঠল। ব্যস্ত হয়ে তিনি বললেন, কে সে হীরামন? কোথায় থাকে সে? 7 সমুদ্র 13 নদীর পাড়ে আমি আপনাকে নিয়ে যাব সেই স্বর্ণকেশী গৌরবর্ণা রূপবতী রাজকন্যার কাছে। তবে একটা শর্ত আছে। কি শর্ত হীরামন? আমি যে কোনো শর্তের জন্য তৈরি। মহারাজ, আমার প্রথমে একটা পক্ষীরাজ ঘোড়া প্রয়োজন। পক্ষীরাজ ঘোড়া চড়ে আমার অল্প সময়ের মধ্যেই আমরা সেখানে পৌঁছে যাব। এখনই আমার একটা পক্ষীরাজ ঘোড়া চাই। মহারাজ অবাক হয়ে বললেন, পক্ষীরাজ ঘোড়া সে আমি কোথায় পাবো হীরামন? আমার আস্তাবলে অনেক ঘোড়া আছে, তুমি তার মধ্যে থেকে যে কোনো একটা ঘোড়া বেছে নাও। হীরামন বলল, ঠিক আছে, আস্তাবলে চলুন। মহারাজ হীরামনকে নিয়ে আস্তাবলে গেলেন। হীরামন সারি সারি ঘোড়া পরখ করে দেখে একটা ঘোড়ার সামনে দাঁড়িয়ে বলল, মহারাজ, এই ঘোড়ায় করে আমাদের যেতে হবে। পক্ষীরাজ এই একটাই আছে আপনাদের আস্তাবলে। হীরামনের কথায় মহারাজ বিরক্ত হয়ে বললেন, দিন দিন তোমার মাথা খারাপ হচ্ছে হীরামন। আস্তাবলে এত সুন্দর সুন্দর ঘোড়া থাকতে তুমি কিনা পছন্দ করে এই অর্ধমৃত ঘোড়াকে? এখন দেখছি আমার 6 রানী ঠিকই বলেছিল, পাখির কথা শুনে কাজ করলে একদিন আপনাকে বিপদে পড়তে হবে। তোমার কথা শুনে আমার 6 রানীকে ত্যাগ করা উচিত হয়নি দেখছি। মহারাজের কথায় হীরামন তোতা একটুও বিচলিত হলো না, বরং মিষ্টি কথাই বলল, মহারাজ, আপনি আপনার শর্ত থেকে কিন্তু দূরে সরে যাচ্ছেন। আপনি কিন্তু বলেছিলেন আমার নির্দেশ অনুযায়ী কাজ করবেন, কোনো সময় প্রতিবাদ করবেন না। আপনি যে ঘোড়াটিকে অর্ধমৃত বলে তাচ্ছিল্য করছেন, এটাই আসলে পক্ষীরাজ। অনাহারে অযত্নে এর চেহারা এত খারাপ হয়ে গিয়েছে। এর জন্য দায়ী আপনার আস্তাবলের রক্ষকরা। মহারাজের কথায় আছে, জরুরি রত্ন চিনতে ভুল করে না। আপনি আমার কথা মেনে এই অর্ধমৃত ঘোড়াটিকে 3 মাস একটা নতুন পরিষ্কার পরিচ্ছন্ন আস্তাবলে রেখে ভালো খাবার দিন। দেখবেন 3 মাস পরে আপনি এই ঘোড়াটিকে আর চিনতে পারবেন না। মহারাজের মনে পড়ে, তাই তো হীরামনের সঙ্গে শর্ত হয়েছিল, হীরামন যা বলবে তিনি ঠিক তাই পালন করবেন। তাই আর কোনো উত্তর করল না। মহারাজ অনুতপ্ত কণ্ঠে বললেন, আমার ভুল হয়েছে হীরামন, এখন থেকে তোমার কথা মতোই চলবো। আর আজই এই ঘোড়ার জন্য আমি নতুন আস্তাবল তৈরি করে পরিচর্যার ব্যবস্থা করছি। ঘোড়া শহরকে ডেকে তার এই পক্ষীরাজ ঘোড়াকে আদর যত্ন ত্রুটি না হয়। 3 মাস ধরে মহারাজ দিন রাত এই ঘোড়ার যত্ন আত্তি করলেন, সময় মতন দানা খাওয়ালেন। তাতে করে মহারাজ নিজেও অবাক হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, হীরামন তো ঠিকই বলেছে, বাস্তবিক ঘোড়াটি অনেক উচ্চমানের। হীরামন 3 মাস পর ঘোড়া দেখে বলল, মহারাজ, এবার ঘোড়া আমাদের 7 সমুদ্র 13 নদী পার করার উপযুক্ত হয়েছে। এবার আমার দরকার 1 ঝুড়ি চাঁদির মটর। মহারাজ হীরামনের আদেশ মতো 1 ঝুড়ি চাঁদির মটর হীরামন দিলেন। একদিন সকালে সূর্য ওঠার আগে হীরামন মহারাজের ঘুম ভাঙিয়ে বলল, মহারাজ, তৈরি হয়ে নিন, আজ আমরা সেই রাজকন্যার উদ্দেশ্যে যাত্রা করব। মহারাজ হীরামনের আদেশ মতো তৈরি হয়ে নিলেন। চাঁদির মটর ঘোড়ার গলায় ঝুলিয়ে দিতে বলল হীরামন। তারপর হীরামন বলল, মহারাজ, আপনি দয়া করে চাবুক নিয়ে ঘোড়ার পিঠে উঠে বসুন, আমি আপনার কাঁধের ওপর বসছি। আর একটা কথা খুব মন দিয়ে শুনুন, ঘোড়ার গায়ে একবার মাত্র চাবুক মেরে বলবেন, এর বেশি মারবেন না, তাহলে বিপদে পড়বেন। সত্যি যদি তুমি পক্ষীরাজ ঘোড়া হও, তবে আমাকে এক্ষুনি পৌঁছে দাও 7 সমুদ্র 13 নদীর পাড়ে সেই রূপবতী কন্যার প্রাসাদে। দেখবেন মহারাজ, একবারে বেশি কিন্তু ঘোড়াকে চাবুক মারবেন না, তাহলে কিন্তু সব গণ্ডগোল হয়ে যাবে। হীরামনের কথায় মহারাজ ঘোড়ায় চেপে বসে ঘোড়ার গায়ে কষে একবার চাবুক মেরে বলল, সত্যি তুমি যদি পক্ষীরাজ ঘোড়া হও, তবে আমাদের পৌঁছে দাও 7 সমুদ্র 13 নদীর পাড়ে সেই রূপবতী প্রাসাদে। যেমনি বলা অমনি পক্ষীরাজ ঘোড়া মহারাজ ও হীরামনের সাই সাই করে উড়ে চলল আকাশপথে। কয়েক মুহূর্তের মধ্যে পেরিয়ে গেল 7 সমুদ্র 13 নদী। মহারাজ এবং হীরামনকে নামিয়ে দিল রাজপ্রাসাদের এক বটবৃক্ষের ছায়ায়। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। হীরামনের পরামর্শ মতো মহারাজ ঘোড়াটাকে বটবৃক্ষের নিচে বেঁধে রেখে নিজে গাছে চড়ে বসলেন। হীরামন বলল, মহারাজ, আপাতত আপনার কাজ শেষ, এবার আমার কাজ শুরু। এই বলে হীরামন ঝুড়ি থেকে একটা একটা করে চাঁদির মটর দিয়ে সুন্দরী
কন্যা যে ঘরে শুয়ে আছেন সেই ঘর থেকে বটবৃক্ষ পর্যন্ত একটা সুন্দর নকশা তৈরি করলো। এই নকশা করতে করতে রাত কেটে গেল। ভোরবেলা রূপবতী কন্যার পরিচারিকা ঘরের দরজা খুলে দেখে চাঁদির মটরদানা সারি সারি পড়ে আছে। দিনের আলোয় সেগুলো সব ঝলমল করছে, তাই দেখে তিনি অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সে ডেকে তুলল রূপবতী কন্যাকে। রাজকন্যা প্রথমে অবশ্য বিশ্বাস করেননি। ঘরের বাইরে এসে পা রেখে অবাক হয়ে গেল। সত্যি সত্যি চাঁদির মটরদানা তুলতে লাগলো। মটরদানা তুলতে তুলতে একসময় পৌঁছে গেল বটবৃক্ষের কাছে। হীরামনের সঙ্গে সঙ্গে মহারাজের কানের কাছে গিয়ে বলল, মহারাজ, এই সুযোগ আর দেরি করবেন না। রাজকন্যাকে ঘোড়ায় পিঠে চড়ে চাবুকে এক ঘা মেরে পক্ষীরাজকে বলুন আপনার প্রাসাদে পৌঁছে দিতে। যেমন বলা তেমনি কাজ। মহারাজ এক লাফে গাছ থেকে নেমে রাজকন্যাকে তুলে নিয়ে পক্ষীরাজ ঘোড়ায় পিঠে চাবুকের এক ঘা দিয়ে বললেন, সত্যি যদি তুমি পক্ষীরাজ হও তবে আমাদের খুব তাড়াতাড়ি আমার প্রাসাদে নিয়ে চলো। হীরামন মহারাজের কাঁধে চেপে বসলো। পক্ষীরাজ সাঁই সাঁই করে আকাশের বুকে উঠে গেল। মহারাজ মনে মনে হীরামনকে ধন্যবাদ দিতে লাগলেন, আর তার মনে অহংকার জেগে উঠল। রাজকন্যাকে পেয়ে রাজার হঠাৎ কি একটা মনে দুর্বুদ্ধি জেগে উঠল। মহারাজের মনে হচ্ছিল পক্ষীরাজ ঘোড়া খুব তাড়াতাড়ি চলছে না। সঙ্গে সঙ্গে তিনি আবার পক্ষীরাজের গায়ে চাবুকে আঘাত করলেন। হীরামন রাজার কাণ্ড দেখে আতঙ্কে চিৎকার করে বলে, এ কী করলেন মহারাজ? হীরামনের কথা শেষ হওয়ার আগে পক্ষীরাজ ঘোড়া মহারাজকে নিয়ে মুখ থুবড়ে পড়ল এক জঙ্গলে। এরকম ঘটনায় মহারাজ হতবুদ্ধি হয়ে গেলেন। হীরামন মাথায় হাত দিয়ে বললেন, মহারাজ, এ আপনি কি করলেন? এর জন্য আমাদের অনেক মাশুল দিতে হবে। 3 মাস এই ঘোড়ার যত্নআত্তি না করলে এ আর পক্ষীরাজের মতো উঠতে পারবে না। মহারাজের মাথায় হাত দিয়ে নিজের নির্বুদ্ধিতার জন্য আফসোস করতে লাগলেন। হীরামনকে একটা পথ বার করতে বললেন। এমন সময় একদল শিকারী সেখানে উপস্থিত হলো। তাদের মধ্যে আবার সেই দেশের রাজপুত্র ছিল। রাজপুত্র এই গভীর জঙ্গলে রূপবতী কন্যাকে দেখে মুগ্ধ হয়ে গেল। রাজকন্যার সামনে গিয়ে রাজপুত্র বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। মহারাজ পাশে বসে রাজপুত্রের এই ধরনের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন। হুঙ্কার দিয়ে বলে উঠলেন, কি এত বড় কথা? 7 সমুদ্র 13 নদী পার করে তবে আমি এই রাজকন্যাকে নিয়ে এসেছি, আর তুমি বাপু কোথাকার কে হে? বীর দর্পে রাজপুত্র বলল, আমি এই রাজ্যের একমাত্র উত্তরাধিকারী, আর আমি যা বলি তাই করি। বিনা যুদ্ধে তুমি এই সুন্দরী কন্যাকে আমার হাতে তুলে দিতে না পারো তবে আমার সঙ্গে যুদ্ধ করো। শুরু হলো যুদ্ধ। সে কি ভয়ানক যুদ্ধ! তাদের রণহুঙ্কারে পশু পক্ষীরা পালাতে লাগলো। রাজকন্যা পাশে দাঁড়িয়ে যুদ্ধ দেখছিল আর মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল মহারাজ যেন জয়ী হয়। দীর্ঘ সময় যুদ্ধ করার পর রাজপুত্র মহারাজের কাছে অবশেষে হেরে যাচ্ছিল। রাজকন্যার মুখে সেই সময় হাসি ফুটে উঠল। কিন্তু হঠাৎ একটা অঘটন ঘটে গেল। রাজপুত্র 2 অনুচর রাজপুত্রের পরাজয় দেখে ঝাঁপিয়ে পড়ল মহারাজের ওপর। মহারাজ 3 জনের সঙ্গে যুদ্ধ করে পারবেন কি করে? একে তো বেশ কিছুদিন অনাহারে কাটিয়েছেন, তারপরে এতটা পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়েছেন। মহারাজ ওদের সঙ্গে যুদ্ধে হেরে গেলেন। রাজপুত্র মহারাজকে প্রাণে মারল না। মহারাজের 2 চোখ অন্ধ করে সেই রাজকন্যা এবং পক্ষীরাজ ঘোড়াটিকে নিয়ে প্রাসাদে ফিরে গেল। প্রাসাদে ফিরে রাজপুত্র বলল, সুন্দরী, আজই আমি তোমাকে বিয়ে করতে চাই। বুদ্ধিমতী রাজকন্যা হেসে বলল, রাজপুত্র, তোমার বীরত্বে আমি মুগ্ধ, তবে 1 বছরের মধ্যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি একটা ব্রত পালন করছি, শেষ হতে আর মাত্র 1 বছর বাকি। তারপর তোমাকে আমি বিয়ে করব, আর এই 1টি বছর কোনো পুরুষের মুখদর্শন পর্যন্ত করব না। শুধুমাত্র এই অর্ধমৃত ঘোড়াটি আমার কাছে থাকবে। রাজপুত্র রাজকন্যার রূপে এতই মুগ্ধ ছিলেন যে মনে মনে ভাবল, একটা তো বছর দেখতে দেখতে কেটে যাবে। রাজকন্যার ইচ্ছে অনুসারে রাজপুত্র রাজকন্যার জন্য আলাদা একটা প্রাসাদ তৈরি করে দিল। রাজকন্যা সেই প্রাসাদে পক্ষীরাজ ঘোড়াটিকে সুস্থ করে তোলার জন্য যত্ন আত্তি করতে লাগলো।
হীরামন তোতা বলেছিল 3 মাস সেবা করলে পক্ষীরাজ আবার আগের মতন চলতে পারবে। এক এক করে দিনগুলো কেটে যাচ্ছে, আর এদিকে রাজকন্যা মহারাজের কথা ভেবে ভেবে অস্থির হয়ে পড়ছে। কোথায় আছেন মহারাজ, আর হীরামণি বা কী করছে? রাজকন্যা প্রতিদিন বিকেলে প্রাসাদের ছাদে উঠে আকাশের চারিদিকে হীরামনের খোঁজ করতে ছাদের ওপর বাটিতে করে পাখিদের জন্য খাবার রেখে দিত। যদি হীরামনে খাবারের সন্ধান করতে করতে এই প্রাসাদে এসে পড়ে। সারাদিন ঘুরে ঘুরে হীরামন ফল সংগ্রহ করে মহারাজকে খেতে দেয়। ছোট ছোট ফলে কি আর মহারাজের পেট ভরে? দিনে দিনে মহারাজের চেহারা ভেঙে যাচ্ছিল। একদিন জঙ্গলে একদল পাখি হীরামনকে ডেকে বলল, হীরামন, সারাদিন হন্যে হয়ে ঘুরে কটা ফল পাবে? আমাদের সঙ্গে গেলে অনেক খাবার পাবে। আমাদের সঙ্গে গেলে অনেক খাবার পাবে। হীরামন জিজ্ঞাসা করল, কোথায় যেতে হবে? এই রাজ্যের রাজপ্রাসাদে। প্রাসাদের কাছে একটা সুন্দর বাড়ি আছে। সেই বাড়ির রাজকন্যা প্রতিদিন সকাল বিকেল আমাদের জন্য ছাদে অনেক খাবার রেখে দেয়। তুমি যাবে সেখানে? হীরামন রাজি হয়ে গেল। পরদিন সকালে অন্যান্য পাখিদের সঙ্গে উপস্থিত হলো সেই বাড়িতে। সত্যি সত্যি হীরামন দেখল বাড়ির ছাদে পাখিদের জন্য অনেক খাবার রেখে দিয়েছে। হীরামন ছাদের একপাশে সুন্দরী কন্যাকে গালে হাত দিয়ে বসে থাকতে দেখে চমকে উঠল। সঙ্গে সঙ্গে হীরামন রাজকন্যার কাছে গিয়ে বলল, কী গো, তুমি আমায় চিনতে পারছো? হীরামনের গলা শুনে রাজকন্যা তাকালো। এর জন্যে তো রাজকন্যার প্রতীক্ষা। রাজকন্যা হীরামনকে হাতে তুলে নিয়ে আদর করতে করতে বলল, হীরামন, মহারাজের খবর কি? মহারাজের কথায় হীরামন বিষণ্ণ সুরে বলল, ভালো নেই রাজকন্যা। দিনে দিনে শরীর ভেঙে পড়েছে। খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন বলতে হবে। মহারাজের চোখটাও নষ্ট হতে বসেছে। রাজকন্যা হীরামনকে সান্ত্বনা দিয়ে বলল, এবার আমি যা বলবো মন দিয়ে শোনো। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আমাদের প্রাসাদের পাশে একটা বড় গাছ আছে। সেই গাছে বাস করে এক বিহঙ্গ ও বিহঙ্গী। তুমি তাদের তাজা বিষ্ঠা এনে যদি রাজার চোখে লাগিয়ে দিতে পারো, মহারাজ আবার তার চোখ ফিরে পাবেন। রাজকন্যার পরামর্শ অনুযায়ী হীরামন 7 সমুদ্র 13 নদী পেরিয়ে বিহঙ্গ বিহঙ্গীর তাজা বিষ্ঠা নিয়ে এসে মহারাজের চোখে দেওয়া মাত্র চোখ ভালো হয়ে গেল। মহারাজ চোখ ফিরে পেয়ে হীরামন এবং রাজকন্যাকে ধন্যবাদ দিতে লাগলেন। তারপর মহারাজ হীরামনকে বলল, হীরামন, তোমার কথা না শুনে আজ আমার এই দুর্দশা। এবার বলো তো আমি কি করব? পরদিন সকালে হীরামনের পরামর্শ অনুযায়ী মহারাজ নিজের পোশাক ত্যাগ করে ছেঁড়া ময়লা কাপড় নিয়ে চললেন। চাকরের পোশাক সেজে মহারাজ গেলেন সেই সুন্দরী কন্যার প্রাসাদে। সুন্দরী কন্যা মহারাজকে দেখেই চিনতে পেরেছিলেন। মহারাজ রাজমাতার দর্শন প্রার্থী হয়ে বললেন, রানীমা, অনেক দিন না খেয়ে আছি। যদি আপনার প্রাসাদে কাজের একটা ব্যবস্থা হয় তবে দুবেলা দুমুঠো খেতে পারবো। রাজমাতার মন ছিল খুব সাধাসিধে। তিনি বললেন, আচ্ছা বাছা, না খেয়ে আছো? ঠিক আছে, আজ থেকে তুমি আমার প্রাসাদে ঘরদোর পরিষ্কার করো। হীরামনের পরিকল্পনা সফল হলো। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন হীরামন মহারাজ এবং সুন্দরী কন্যাকে চুপি চুপি বলল, মহারাজ, পক্ষীরাজ ঘোড়া সম্পূর্ণ সুস্থ। আগামীকাল সূর্য ওঠার আগে আমাদের এই প্রাসাদ ত্যাগ করে চলে যেতে হবে। পরদিন ভোরে কাকপক্ষীও টের পাওয়ার আগে মহারাজ সুন্দরী কন্যাকে নিয়ে পক্ষীরাজ ঘোড়ায় চেপে বললেন, তুমি যদি সত্যিকারের পক্ষীরাজ ঘোড়া হও তবে আমাদেরকে আমার প্রাসাদে পৌঁছে দাও। মহারাজ ভাবলেন যে আমি ভুল করেছিলাম সেই ভুল আর করব না। এই বলে মহারাজ পক্ষীরাজের গায়ে চাবুকে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে পক্ষীরাজ রাজপ্রাসাদ ত্যাগ করে সাই সাই করে আকাশের বুকে মেঘের আড়ালে ভেসে চলল। সূর্য ডোবার অনেক আগেই মহারাজ সুন্দরী কন্যাকে নিয়ে পৌঁছে গেলেন নিজের প্রাসাদে। তারপর শুভ দিন দেখে রাজকন্যাকে নিয়ে সুখে কাটাতে লাগলেন। হীরামন একদিন বললেন, আমি এবার মুক্ত। এবার আমার কথা মনে পড়েছে। এই পাখি আপনার অনেক উপকার লাগবে বলেছিলাম। মহারাজ হীরামন তোতাকে বললেন, হীরামন, আজ যা আমার কিছু হয়েছে, সব কিছু যা পেয়েছি সবই তোমার জন্য। আমি এই ঋণ জীবনে শোধ করতে পারবো না। তাই তোমার কাছে আমার একান্ত অনুরোধ, তুমি জন্ম জন্মান্তর আমার চিরসাথী হয়ে থাকো। এরপরে একটা অন্য গল্প। ডালিম কুমার ও মন্ত্রীপুত্র।
এক সময় এক রাজা ছিলেন। রাজার মনে কোনো সুখ ছিল না, থাকবেই বা কী করে। এত বড় রাজ্য, কোনো কিছুর অভাব নেই, গোলা ভর্তি ধান, সারা বছর প্রচুর ফসল, রাজকোষে ভরা ধন রত্ন, প্রজারা সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছে। বছরের বেশিরভাগ দিন রাজ্যে উৎসব লেগে আছে। কিন্তু রাজার মনে সুখ নেই কেন? কেননা তার কোনো সন্তান নেই। মৃত্যুর পর এই রাজ্যের ভার কে নেবে? রাজার ছিল দুই রানী, সুয়োরানী আর দুয়োরানী। তাদের মনেও সুখ নেই। সারাদিন ঈশ্বরের কাছে সন্তানের আশায় উপাসনা করেন আর চোখের জল ফেলেন। এমনি কি একদিন সন্ন্যাসীর আবির্ভাব হলো। সন্ন্যাসী সিংহ দরজার সামনে চিৎকার করে বলতে লাগলেন, জয় শিবশম্ভু, কে আছো গো, ভিক্ষে দাও। কথাটা সুয়োরানীর কানে যাওয়া মাত্র সোনার থালায় আতপ চাল, কাঁচা কলা নিয়ে সিংহ দরজার বাইরে এলেন। সন্ন্যাসী ভুরু কুঁচকে গম্ভীর কণ্ঠে বললেন, মা, তোমার মুখে হাসি নেই কেন? মনের কথা কি সবাইকে বলা যায়? সুয়োরানী মাথা নিচু করে রইলেন। সন্ন্যাসীর মনে সন্দেহ হলো, বললেন, তোমার ছেলেপুলে কটি মা? সুয়োরানী আর চোখের জল সামলাতে পারলেন না, ঝরঝর করে কেঁদে মাথা নাড়লেন। মানে একটাও নেই? সন্ন্যাসীর মায়া হলো, সান্ত্বনা দিয়ে বললেন, তোমার মতো সতীলক্ষ্মী এখনও মা ডাক শোনেনি। ঠিক আছে, তোমার পুত্র সন্তান হবে। এই নাও এই শিকড়, তোমার কাছে রেখে দিও। প্রতিদিন সকালে সূর্য উদয়ের পূর্বে 100 বার শ্রীকৃষ্ণের নাম নিয়ে ডালিম ফলের রস নিয়ে শিকড়টাকে ফুলের রসে ভিজিয়ে তুলে নিও। তারপর ভগবানের নাম করে মুখে ঢেলে দিও। আর একটা কথা মনে রাখবে, রস খাওয়ার পূর্বে জল মুখে দেবে না। দেখবে 18 মাসের মধ্যে তোমার কোল আলো করে তোমার নয়নমণি আসবে। তার গায়ের রং হবে ডালিম ফুলের মতো। তুমি তার নাম ডালিম কুমার রেখো। সুয়োরানী মন আনন্দে ভরে উঠল। তাহলে এতদিনে ভগবান তার দিকে মুখ তুলে তাকিয়েছেন। আনন্দে দিশেহারা হয়ে পড়ল। সুয়োরানী বারবার সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে লাগলেন। সন্ন্যাসী সুয়োরানীকে বললেন, তবে একটা কথা মনে রাখবে, রাজকুমারের প্রাণনাশ করার চেষ্টা করবে। রাজপ্রাসাদের সামনে যে পুকুর দেখছো, ওর মধ্যে বাস করে এক রাঘব বোয়াল। তার পেটে আছে একটা চন্দনের কৌটো। কৌটোর মধ্যে আছে সোনার হার। ওই সোনার হার রাজকুমারের প্রাণ। তুমি তার জননী, তাই তোমাকে জানালাম। আর কাউকে কখনো এ কথা জানাবে না। এই বলে সন্ন্যাসী সুয়োরানীকে আশীর্বাদ করে চলে গেলেন। সুয়োরানী পরদিন থেকে শুরু হলো সন্ন্যাসী প্রদত্ত শিকড় ভিজিয়ে ডালিম ফুলের রস পান করা। এইভাবে একের পর একটা দিন কাটতে লাগলো। সুয়োরানী এখন আর বিষণ্ণ হৃদয় নিয়ে ঘুরে বেড়ান না, সব সময় প্রাণ চঞ্চল। এইভাবে প্রায় 7 মাস কেটে গেল। একদিন রাজমাতা আবিষ্কার করলেন তার সন্তান সম্ভবা। রাজার কানে কথাটা যেতে আনন্দের সীমা রইল না। যথাসময়ে সুয়োরানী কোল আলো করে একটি পুত্র